এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। খেলাধুলার আলোচনা আমরা রয়েছি মুক্তহ ডিজিটাল মিডিয়া স্টুডিওয়ে। আজকে আমরা ভলিবল খেলা নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে রয়েছেন বর্ধমান শহরের খুবই পরিচিত, মানে বলতে গেলে বর্ধমান শহরের ভলিবল খেলার একসময় পীঠস্থান বলা যায় সেই বোরহাটের তরুণ সংঘের একসময় খেলোয়াড় এবং এখন সেখানকার ক্রীড়া সংগঠক এবং ভলিবল খেলার NIS কোচ মনোহরলাল শর্মাকে আমরা আজকে আমাদের এই স্টুডিওতে পেয়েছি। আমরা ভলিবল খেলা নিয়ে ওনার সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করব। আমাদের স্টুডিওতে মনোহরবাবু, আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা মনোহরবাবু, ভলিবল, বাস্কেট, ফুটবল, ক্রিকেট, এই এতগুলো খেলার মধ্যে আমি প্রথমেই জিজ্ঞেস করে নিই, ফুটবল খেলতে গেলে যেমন একটা বডি কন্ট্যাক্ট গেম হয়, হ্যাঁ, বাস্কেটেও ধাক্কা লেগে যেতে পারে, ক্রিকেটেও এখন অবশ্য হেলমেট হয়ে যাওয়ায় বল মাথায় লাগে না। খেলাধুলোর ক্ষেত্রে এইভাবে এইরকম চোট আঘাত পাওয়ার সম্ভাবনা ভলিবলে কি অনেকটা কম? হ্যাঁ, এইসব যে নামগুলো বললেন খেলাগুলোর, ওর থেকে তো অবশ্যই কম, কারণ ভলিবলে বডি কন্ট্যাক্ট গেম নয়, মাঝে নেট থাকে, কিন্তু চোট যে লাগে না তা নয়। কারণ কি না, সেটা তো ধরুন ন্যাচারাল ব্যাপার, কিন্তু যেটা খেলার অংশ হিসেবে চোট পাওয়া, যেমন ব্লকিং হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, তো ব্লক করতে গেলে অনেক সময় আঙ্গুলের চোট বা ল্যান্ডিং করার সময় জাম্প করে অ্যাঙ্কেল টুইস্ট হয়ে যাওয়া, এই দুটো কমন ইনজুরি ভলিবলে হয়। আজকালকার অভিভাবক, মধ্যবিত্ত, উচ্চবিত্ত অভিভাবকরা হয়তো মানে ছেলে মেয়েকে তাদের সবেদন আগেকার মতো তো 5-7 করে ছেলে মেয়ে না, 1 কি 2 ছেলে মেয়ে, এই যে খেলার মাঠে পাঠায় না যে চোট আঘাত পেয়ে যাবে, হ্যাঁ, ভলিবল মাঠে তারা তো তাহলে পাঠাতেই পারে, এখানে তো। হ্যাঁ অবশ্যই, ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে যে না পাঠানোর, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, দুটো প্রধান কারণ। একটা হচ্ছে স্কুলগুলোতে ঠিক খেলাধুলা চর্চা হয় না। যেরকম আমরা যখন স্কুলে চাকরি করতাম বা খেলাধুলা করতাম, স্কুলে চর্চার সঙ্গে সঙ্গে ক্লাবের সঙ্গে অ্যাটাচ করে দিত স্কুলের ছাত্রদের। আপনি যখন স্কুলে পড়তেন সেই সময় স্কুলে, আপনাদের স্কুলে, রামকৃষ্ণ স্কুলে খেলাধুলোর চর্চা কীরকম ছিল এবং গেমস টিচার কীরকম ছিল? হ্যাঁ, খেলাধুলার চর্চা তো মানে কি বলবো, বর্ধমানে ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ছিল খেলাধুলা, বিভিন্ন বড় রামকৃষ্ণ। এবং আমি যদিও সোশ্যাল সায়েন্স গ্রুপের টিচার ছিলাম, আর ফিজিক্যাল এডুকেশন আমার ডিগ্রি ছিল, NIS করেছিলাম, তো আমি স্বাভাবিকভাবে খেলাটা সমানভাবে দেখতাম, প্রতি জায়গায় টিম নিয়ে যেতাম। আমি বলতে চাইছি, আপনি যখন ছাত্র ছিলেন, আপনি তো একই স্কুলের ছাত্র ছিলেন? না, আমি রাজ স্কুলের ছাত্র ছিলাম। আচ্ছা, রাজ স্কুলে আপনি যখন ছাত্র ছিলেন সেই সময় কি রতিনবাবু ছিলেন? হ্যাঁ, রতিনবাবু সেই সময় ছিলেন। আচ্ছা, সেই সময় একজন গেমস টিচার স্কুলে কীরকম মানে ছিল? মানে আমাদের রাজ স্কুলে তো ধরুন, আমি রাজ স্কুলে ভর্তি হয়েছিলাম খেলাধুলার জন্য, মানে এতটাই আমি খেলাধুলা ভালোবাসতাম। স্কুলে কীরকম নজর দিত খেলা? স্কুলে খেলাধুলা তো একদম A গ্রেড লেভেল, A গ্রেডের মানে কি নজরদারি ছিল। আমরা সেই সময় ডিস্ট্রিক্ট প্রায় চ্যাম্পিয়ন হতাম অ্যাথলেটিক্সে, ফুটবলে চ্যাম্পিয়ন হতাম, মানে রাজ স্কুল তখন খেলাধুলার টপ
স্কুল। তাহলে কি আপনার এই যে খেলাধুলার প্রতি ঝোঁক, এখানে কি স্কুলের একটা অবদান আছে? অবশ্যই। আমি তো আপনাকে প্রথমেই বললাম যে আমি রায় স্কুলে ভর্তি হয়েছিলাম খেলাধুলাকে দেখে, যে রথীনবাবু ওখানে আছে, তাহলে এইখানে ভালো, এই স্কুলে পড়লে ভালো খেলাধুলা হবে। আমি খুব কম বয়স থেকে খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলাম। সেটা কি আপনাদের পাড়ায় তরুণ সংঘ বলে? অবশ্যই, তরুণ সংঘ থেকে তো আমার শুরু। ধরুন আমি ছোটোবেলায় বল কুড়িয়ে দিতাম, তখন আমার বয়স কত হবে, 7-8 বছর। আমাদের পাড়া থেকে তখন প্রায় অনেক প্লেয়ারই ওখানে যেত খেলতে, তাদের সঙ্গে যেতাম। আমার দাদা খেলতো, তাদের সঙ্গে যেতাম। আপনাদের ওই তরুণ সঙ্গে যে ইন্ডিয়া টিমের হয়ে খেলেছেন যারা, তাদের খেলা কি আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি। মানে কি, ওনার তখন শেষ দিকেরই খেলা আমি দেখেছি, রিটায়ারমেন্টের সময় প্রায়। হ্যাঁ, মানে ওই যেরকম ধরুন বিষ্ণুদাস তেওয়ারি, যিনি ইন্ডিয়া খেলেছেন, তারপরে আমাদের আশুদা বলে একজন প্লেয়ার ছিল, এদের খেলা দেখেছি। তারপর আমাদের দেবকুমার ঘোষ, পরবর্তীকালে প্রজন্মের আর কি, ওনার দেখেছি। মঙ্গলা ভট্টাচার্যের খেলা দেখেছি, আমাদের সঙ্গে খেলতেন এরা। বাবুদা শেষের দিকে আমাদের সঙ্গে খেলেছেন ক্লাবে, উনি খেলেছেন, আমিও সেই টিমে মেম্বার ছিলাম। শক্তি ভট্টাচার্য, মঙ্গলাদার ভাই, উনি খেলছেন। এদের কাছেই আমি সব খেলাধুলা আমরা শিখেছি আর কি ওই মাঠে। তো একটা গুড আবহাওয়া ছিল, মানে খেলাধুলা তখন প্লেয়ারের যারা খেলতে। আপনারা যখন মাঠে প্র্যাকটিস করতেন, আপনারা যখন খেলতেন, তখন মাঠে কি এরকম হতো যে 12 জন ছাড়া বেশি প্লেয়ার এসে গেছে, সবাইকে একসঙ্গে সুযোগ দেওয়া যেত? অবশ্যই অবশ্যই। আমাদের তখন তো ধরুন আপনি এখন যদি যান, আমাদের মাঠে 3টে কোর্ট করা আছে। তো আমি ওই সময় ইন্সপায়ার্ড হয়ে 3টে কোর্ট করেছি, নাহলে আমাদের 2টো কোর্ট তো ছিলই। তা আমাদের সেই সময় এত ছেলে আসতো, তো জুনিয়র সিনিয়র আলাদা করে টিম করে খেলতে হতো। এমনকি করোনার আগে পর্যন্ত আমরা 3টে মাঠই ইউজ করেছি, এইরকম সময় গেছে। আপনাদের মাঠে একটা খুব ভালো টুর্নামেন্ট হতো? হ্যাঁ, ওই ভূষণ মেমোরিয়াল টুর্নামেন্ট হতো। টুর্নামেন্টের সম্বন্ধে যদি একটু বলেন সংক্ষিপ্তভাবে। টুর্নামেন্টটা দেখুন, আমাদের বর্ধমানে ভলিবলের জন্ম আমাদের ক্লাব থেকে, তরুণ সংঘ এবং বোরহাট তরুণ সংঘ। বোরহাট তরুণ সংঘ, এবং যেখানে আপনার ওই ক্লাব ঘরটা আমাদের আছে বোরহাটে, তার সামনে কুন্ডু ফ্যামিলির মাঠ ছিল। প্রথম সেইখানেই ভলিবল খেলা শুরু, ওইখানেই খেলাধুলা হতো। পরে এই মাঠটা শিফট হয়েছে। পরে এটা যখন কেনা হলো জায়গা, এটা ক্লাবেরই জায়গা নিজস্ব, তখন এখানে শিফট হয়। এবং সেইখানে শিফট হওয়ার পরে এখানে ধরুন জিমন্যাস্টিকের একটা নাম ছিল। ক্লাবের প্রতিষ্ঠা লগ্নটাই বুঝবেন যে ক্লাবটা কী ধরনের ক্লাব। 1936 সালে ক্লাবের প্রতিষ্ঠা, স্বাধীনতার আগে। এবং সেই সময় এটা স্বাধীনতাটা আখড়া হিসেবে ব্যবহার হতো। বাহ! স্বাধীনতা সংগ্রামী এখান থেকে আমাদের উদ্বুদ্ধ করা হতো। সেরকম বাংলায় অনেক ছিল, সেরকম ট্রেনিং হতো ওখানে। জিমন্যাস্টিকে আমাদের যিনি প্রতিষ্ঠা সম্পাদক তারা কুমার মিশ্র, উনি প্যারাল করতেন অসম্ভব, মানে শো করতেন, ডেমো করতেন। এরকম জায়গায় জিমন্যাস্ট ছিলেন। ব্রতচারী হতো রীতিমতো। আর ভলিবল তো ধরুন মানে একটা স্বাধীনতার আবহাওয়া তৈরি করে। একদম একদম। সেই তো মানে তরুণ সমাজ, জায়গাটাও তো খুব সুন্দর। আপনাদের মাঠটা খুবই ভালো মাঠ। এরিয়াও খুব ভালো। পশ্চিম বর্ধমানে ধরুন ওই ধরনের মাঠ আপনি পাবেন না। আপনাদের যেটা আপনি বলছিলেন, আপনাদের ওখানে মাঠে একটা ভালো ভলিবল টুর্নামেন্ট, ওই ভূষণ মেমোরিয়াল টুর্নামেন্ট হতো। সেটা আমাদের একসময় অল ইন্ডিয়া টুর্নামেন্ট হতো। পরবর্তীকালে আমরা ও বেঙ্গল চ্যাম্পিয়নশিপ ওখানে করতাম, এবং সেই বেঙ্গল চ্যাম্পিয়নশিপে কলকাতার যেগুলো ফ্রন্টলাইন টিম, ধরুন বড়বাজার যুবক সভা, ছাত্র সমিতি, হাওড়া ইউনিয়ন, রাজস্থান, চেতলা পার্ক, এর বিজয়ী সংঘ, এরকম সব, হাওড়া ইউনিয়ন, মানে দর্শক হতো। এবার দর্শকও প্রচুর, আর সে খেলাও ছিল মানে দেখার মতো। ওই যে ওই সময়কার যেসব প্লেয়ার, ওইখানের মধ্যে অনেক প্লেয়ার ইন্ডিয়া খেলেছে, তারা এখানে আসছে। হ্যাঁ, দিনে রাতেও আমরা পরের দিকে রাতে করতাম। একসময় দিনে হতো, পরবর্তীকালে রাতেই আমরা খেলাটা করেছি। ওই মানে ওই ভূষণ একটা নাম করা ট্রফি। সেই সময় ওই রকম বড় ট্রফি বর্ধমানে ছিল না, আমরা দেখিনি। পরবর্তীকালে এখন তো ধরুন আর সেই রকম ট্রফি হয় না মেটালে, এখন সবই। আপনাদের পরপর অনির্দির সঙ্গে একটা ভালো টুর্নামেন্ট, অনির্দির সঙ্গে খুব ভালো টুর্নামেন্ট হতো। অনেক আমাদের বাংলার অনেক ভালো ভালো প্লেয়ার। আমরা ওখানে গোপালনের খেলা দেখেছি। হ্যাঁ, টিপি গোপালন, শিব দর্শন, হরিদর্শন, ওরা কেরলিয়ান প্লেয়ার।
আমাদের ইয়েতে চাকরি করতো, দুর্গাপুরে। হ্যাঁ দুর্গাপুরে। তাছাড়া কলকাতার অনেক ভালো ভালো প্লেয়ার আছে। হ্যাঁ, গোপালন তো একটা বেঙ্গলের স্বনামধন্য। আপনি যেহেতু একজন মানে প্রশিক্ষক, এনএস প্রশিক্ষক, আপনার কাছে আমি একটু জানতে চাইছিলাম, আপনার কাছে একটা ছেলে এলে প্রাথমিক নাড়াচড়া দেখেই কিভাবে মানে তার মধ্যে খেলা আছে কতটা কি নেই সেটা কিভাবে মানে বুঝতে পারেন? না, যখনই আমাদের কাছে কোনো মানে ছাত্র আসে বা খেলোয়াড় আসে, তো আমাদের চোখটা এমনই, আমরা যখন রাস্তায় কোনো ছেলে বা মেয়ে যায়, আমাদের চোখটা যখন লম্বা ছেলে মেয়ে দেখি, আমাদের চোখটা একটু মানে নড়ে ওঠে। স্বাভাবিকভাবে আমাদেরকে যখন মাঠে আসে, আমরা ফার্স্ট দেখি ছেলেটা বয়সটা, হাইটটা দিয়ে তার সঙ্গে কথাবার্তা বলি। আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে ভলিবলে লম্বা হলে তার একটা আলাদা। অবশ্যই ভলিবলে লম্বা ছাড়া বর্তমান ভলিবলে কোনো জায়গা নেই। একটা মডিফিকেশন হয়েছে বর্তমান ভলিবলে, যেটা আমি বলবো খুবই যুক্তিযুক্ত, এমনই প্রয়োজনীয় একটা পরিবর্তন সত্যি করে চিন্তা ভাবনা করে খেলার লোকেরা। বুঝলাম লিবেরো বলে একটা, লিবেরো প্রসঙ্গ পরে আসছে, যেটা আলোচনা করছিলাম, লিবেরো প্রসঙ্গটা নিশ্চয়ই আপনাকে জানবো। হ্যাঁ, এই যে আপনারা হাইট ফাইট দেখেন, হ্যাঁ, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কি জেনে কিছু একটা অ্যাসেসমেন্ট করেন? অবশ্যই আমরা যদি জানতে পারি যে বাবা হাইট কেমন, মায়ের হাইট কেমন, যেন এই হাইটটা অনেকটা জেনেটিক্যাল ফ্যাক্টরের উপর নির্ভর, তাদের খেলাধুলোর চর্চা আছে কিনা, বাড়িতে কেউ খেলেছে কিনা, হ্যাঁ, বা এবারে এরপরে তার বাবা যদি ধরুন একটা ভালো অফিসার বা ভালো একজন স্কুল টিচার বা অফিসার বা ব্যবসাদার, সেটা ক্যাটাগরিক্যালি গরিব বড়লোক আমাদের দেখি না, আমরা দেখি ছেলে তার ইন্টেলিজেন্স লেভেলটা, খেলা বাবা মার খেলাধুলোর প্রতি কতটা টান আছে এটা কি আপনার? সেইটা তো ধরুন একটা যদি আমরা বলি না, বাবা যদি ভালো প্লেয়ার, ছেলের ভেতরে তো জিন সংক্রামিত হয়, তাহলে তা খুব সহজেই সে নিতেও পারবে, ভালো প্লেয়ার তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, এরকম একটা আছে সায়েন্টিফিক্যাল কজ। কিন্তু ব্যতিক্রমও আছে সবসময়, যে ধরুন যেন আমরা সচিন টেন্ডুলকার ছেলে, সচিন তো হতে পারে, তো এরকম অনেক আছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন আপনি বর্ধমান শহরে ছেলেদের যে ভলিবল খেলা হয়, পাশাপাশি আমরা দেখলাম বর্ধমানে 2 বছর আগে একটা মেয়েদের জুনিয়র টিম হয়েছে, টুর্নামেন্ট হলো, সেখানে রাত 11টা পর্যন্ত মেয়েদের খেলা বর্ধমানের মানুষ দেখেছে, পুরো স্টেডিয়াম ভর্তি ছিল শীতকালে। অবশ্যই, হ্যাঁ। তা ছেলেদের পাশাপাশি মেয়েদের খেলা কতটা আপনি যতদিন ধরে আছেন উৎসাহ পেয়েছে বা এগিয়ে গেছে? হ্যাঁ, এটা অরবিন্দ স্টেডিয়ামেরই কৃতিত্ব বলবো, কারণ কি মেয়েদের টিম তো আমাদের বর্ধমানে তথাকথিতভাবে ছিল না, এগুলো সবই ধরুন কলকাতা বেস টিম ছিল, হুগলি, 24 পরগনা, হাওড়া, এরা মেয়েদের টিম করে। ওরা দীর্ঘদিন এখন বাংলা টিমে হুগলিরই দেখলাম বেশিরভাগ। হ্যাঁ, এবং ধরুন বেঙ্গল তো আমাদের অল ইন্ডিয়া লেভেলে চ্যাম্পিয়ন হয়েছে, মেয়েদের টিমের রেজাল্টই আমাদের রেজাল্ট, তো ছেলেদের রেজাল্ট বলার মতো নয়, মানে খুব জোর। মেয়েরা অনেক ভালো, হ্যাঁ, মেয়েদের অবশ্যই ভালো, এবং আপনি এখানে যে খেলাটা দেখেছেন কত উচ্চমানের খেলা হয়েছে, মেয়েদের ডেডিকেশন এবং ট্যালেন্ট আছে, সব কথা ভালো লেগেছে। এবং তারা বর্ধমানের মেয়েদের খেলার ব্যাপারটা যদি বলেন, বর্ধমানের মেয়েরা এখন যে কয় বছর ধরে খেলছে, ধরুন মাঠে গেলেই প্লেয়ার তৈরি হবে, আমার যেটা বেসিক, মাঠে মেয়েদের আনার হতো না, আমরা পাঠাতো না, বা একটা পরিবেশ ছিল না, ওরা আসছে, যে মেয়েরা আসছে তারা ধরুন প্লেয়ার তৈরি হচ্ছে। বেঙ্গল ক্যাম্পে এখনই একটি মেয়ে আছে আমাদের এখানকার, আর সেই সময় আমাদের এখানে যে সরকার থেকে খেলা হয়েছিল, সেই খেলাতে আমাদের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছিল, তারা সব সিভিক ভলেন্টিয়ার হিসেবে চাকরি করছে, তাহলে খেলার উত্তরণ মেয়েদের হয়েছে এবং এখনও চর্চা হয়, মাঠে যায় মেয়েরা। আপনার তরুণ সংঘর পাশাপাশি বর্ধমান শহরে আর কয়েকটা নাম করা যদি ভলিবল ক্লাবের নাম বলতে হয়, কাদের নাম বলবেন? হ্যাঁ, এবার ধরুন নাম বলতে গেলে প্রথমেই তো এখন অগ্রুত সংঘের নাম বলতে হবে। এখনটার পরে আসছি সেই সময় যখন, হ্যাঁ, সেই সময় ধরুন আমাদের মিলন সংঘ ছিল, কল্পতরু ক্লাব, আপনাদের খুবই আমাদের তরুণ সংঘ, হ্যাঁ, আমাদের চির প্রতিদ্বন্দ্বী ছিল তারা, এবং সেই লেভেলে খেলাটাও অন্যরকম হতো, মানে এমনকি তখন টাউন স্কুলে খেলাগুলো হতো, এই যে সময় যে টিমগুলোর কথা বলছেন, তো টাউন স্কুলে খেলা হতো, এবং লিগের খেলা, মারমার কাট ব্যাপার, সে মানে
এতটাই রেসারেসি, মানে সে কী বলবো, বোমাবাজি খুনোখুনি হওয়ার মতো বক্রম। সেই পালিয়ে আমরা বাঁচাতে পারি। আমাদের তখন ছোটো জুনিয়র সিনিয়রদের খেলা দেখতে যেতাম, একবার মাঠের মধ্যেই জাজমেন্ট নিয়ে খেলা নিয়ে উত্তেজনা এমন সৃষ্টি হলো। তো যাই হোক, পার্ট অফ গেম। তো ঠিক আছে, খেলার ওই টিমগুলো কিন্তু ছিল জাতীয় সংঘ পুরনো টিম। হ্যাঁ, জাতীয় সংঘ ছিল, পরবর্তীকালে এসেছে। আর এখনকার মধ্যে যেটা বলতে চাইছিলেন আপনি, এখন যেরকম যে ধরুন কয়েক বছর ধরে অগ্রদূত সংঘ চ্যাম্পিয়ন হয় সুপার ডিভিশন, পাশাপাশি ওদের প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ওই জাতীয় সংঘ, মণ্ডল জোনা মেমোরি একটা টিম আছে, এইগুলোই। তারপর লাস্টে ওই লোকো টিম। আপনাদের পারফরমেন্সটা এখন কীরকম? এক সময় তো আপনাদের অতীত খুবই গৌরবজনক ছিল। এখনকার আমাদের পারফরমেন্স দেখুন, আমরা আপনাদের তরুণ সংঘ, হ্যাঁ, আমার হচ্ছে লড়াকু টিম। গত বছর আগের বছর আমরা রানার্স হয়েছিলাম নকআউট। আপনার কি সব স্থানীয় এলাকার ছেলে? আমাদের মানে টার্গেটই থাকে আমাদের স্থানীয় যাদের তৈরি করছি আমরা, তারাই আমাদের টিমে চান্স পাক, খেলুক। তার সঙ্গে দু একটা প্লেয়ার আমরা বাইরে নিয়ে থাকি। আপনাদের এখন লিগে কটা টিম আছে? আমাদের এখন দুটো টিম, একটা তরুণ সংঘ নামে আছে, সেটা ফার্স্ট ডিভিশনে খেলে, আর একটা তরুণ সংঘ সমিতি সেকেন্ড ডিভিশনে খেলে। আপনার খেলোয়াড়দের কি দেন, মানে খেলার জন্য জুতো বা? হ্যাঁ, এটা আপনি ভালো প্রশ্ন করেছেন, কারণ আমাদের ক্লাবের একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে আমরা খেলা দিয়ে সব কিছু দেবো, কিন্তু টাকা দেবো না। আমরা খেলা দিয়ে জুতো দিই, জার্সি প্যান্ট দিই, টিফিন দিই, যাতায়াত ভাড়া দিই যদি কোনো বাইরের প্লেয়ার থাকে। কিন্তু এবারে আমাদের সমস্যাটা গত বছর থেকে আমরা ফেস করছি, যেটা বর্ধমানে পেশাদার হয়ে গেছে। হ্যাঁ, মানে খেলবে টাকা চাইছে। তো এইটা তো সবাই তো এখন পেশাদার যুগ, টাকা ছাড়া কি করে চলবে, সব কিছুতেই। হ্যাঁ, সেটাকেও আমি খারাপ কিছু বলছি না, ঠিকই আছে, কিন্তু ক্লাবের প্রতি চাপ হয়ে যাচ্ছে। ক্লাবের প্রতি চাপ পড়েছে। অবশ্যই আজকে ধরুন একটা প্লেয়ার সময় দিচ্ছে, ব্যক্তিগতভাবে মাঠে সে নিজের গুরুত্বপূর্ণ সময়টা দিয়ে দিল, তার ফিউচার সে জানে না। তো সে এই সময় খেলতে গিয়ে যদি ধরুন 500,000 টাকা পেয়ে আনন্দ পায়, ঠিক আছে, প্রয়োজনও আছে। হ্যাঁ, প্রয়োজনও আছে। পাশাপাশি সব কিছুতেই এখন পেশাদারিত্ব এসছে। ধরুন একটা জুতোর কত দাম হয়েছে, তো সেই জুতোটা তো তাকে যদি না দেওয়া হয়, তো ছিঁড়ে গেলে ওই একটা 5,000 দিয়ে জুতো কিনতে হবে, তাকে কোথায় পাবে? আচ্ছা, আপনাদের সময়কার খেলা, আপনি যেটা বলছিলেন আপনাদের সময়কার খেলা আর এখনকার খেলার মধ্যে কিছু নিয়মের পরিবর্তন হয়েছে, লিবার বা এই নিয়মের পরিবর্তন কি হয়েছে এবং এর জন্য কি? দেখুন, নিয়মের মূল কাঠামো একই আছে, হ্যাঁ, দুটো জায়গায় বিরাট পরিবর্তন হচ্ছে। একটা হচ্ছে স্কোর, পয়েন্টের ব্যাপারটা আগে যেটা ছিল এখন হয়ে গেছে আলাদা। নেই না, এখন সাইড আউটে ব্যাপার নেই, প্রত্যেকটা র্যালি উইনে পয়েন্ট আছে। এবং আগে রোটেশন প্লাস সার্ভিস উইন করতে হতো, হ্যাঁ, তবে সেখানে স্কোর হতো। এবং তখন গেম ছিল 15-তে, এখন 25-এ হয়েছে। আর এখন 25-এ। এখন যেটাকে বলে টেনিস পয়েন্ট, মানে টানা পয়েন্ট। হ্যাঁ, টেনিস পয়েন্ট। এবং সেখানে 2 পয়েন্টের ডিফারেন্সটা রেখে দিয়েছে। আগেও যেরকম 2 পয়েন্টের ডিফারেন্সে যেতেও যেরকম 14 অল হলো, তা গেম ইন 16-14। এখানেও সেরকম 23-25, সেটা 27। আজ আগে যে সাইড আউট হতো, তারপরে আবার পয়েন্ট পেলে তবে একটা পয়েন্ট আসতো, অবশ্যই। আর এখন পরপর পয়েন্ট হয়ে যাচ্ছে। এই দুটোর মধ্যে খেলার ক্ষেত্রে প্রতিযোগিতার স্পিড বাড়ার ক্ষেত্রে ফারাক কীরকম হচ্ছে? না, এটা ফারাক হয়েছে মেন, যেন আগে যে সিস্টেম ছিল তাতে অনেকটা চাপমুক্ত হয়ে খেলা যেত। এখন যেহেতু প্রতিটা উইনে পয়েন্ট, আপনি একটু যদি মানে লুজ দেন বা খারাপ খেলে, সঙ্গে সঙ্গে 4-5 পয়েন্ট ডিফারেন্স হয়ে যাচ্ছে, যেটা আগে হতো না। আপনি একটা করলেন, 2 পয়েন্ট নিতে গেলে বেশ মেহনত করতে হতো। কিন্তু ওটা তো খেলাটা অনেক সময় লেন্দি হয়ে যেত। লেন্দি হয়ে যেত বলেই তো এই মডিফিকেশান করেছে। আগেও মানে ওয়ার্ল্ড কাপে যে খেলাগুলো হতো 2.5-3 ঘন্টা ধরে একটা ম্যাচ চলছে। এখন ইন্টারন্যাশনাল লেভেলে যে খেলাগুলো অর্গানাইজ করতে গেলে টাইম ফ্যাক্টর তো বটেই, 3 দিনের টুর্নামেন্ট, দেখা গেলো একটা দিনে একটা, বা খেলার অত্যধিক চাপ হয়ে যায়, ওদের উপরে প্রচুর চাপ পড়ে যেত। তো সেই পরিবর্তনগুলো তো অবশ্যই হয়েছে, যেগুলা খারাপ হয়নি, ভালোই আছে। এখন তো ওইটা দিয়েই সবাই ধাতস্থ হয়ে গেছে। সেরকম একটা জিনিস হয়েছে, 15 জায়গায় পয়েন্টটাও তো 25 করেছে। হ্যাঁ, 25 করেছে, কিন্তু ওই যেটা বললাম আপনাকে, আমি একটা বল সার্ভিস করলাম, আমি জানি সার্ভিস করে যদি না যেতে পারে আবার রোটেশন হবে, সে সার্ভিস করবে।
সে যদি জিততে না পারে আবার আমি সাজেস্ট করি, তাহলে একটা জায়গায় আটকে রইলো, কিন্তু এখানে আটকাওয়ার সুযোগ নেই। আর যেটা বলছিলেন লিবারো ব্যাপারটা একটু। হ্যাঁ, লিবারো ব্যাপারটা যেটা হচ্ছে বর্তমান ভলিবলে মানে খেলাটা এত ফাস্ট হয়ে গেছে, যার জন্যে প্লেয়ারদের উপরে প্রচণ্ড প্রেশার পড়ে যারা ভেতরে থাকে, ফার্স্ট সিক্স যেটা খেলে। তো লিবেরো যে ভূমিকাটা পালন করে সেটা আপনাদের সময় ছিল না। না, এখন লিবেরো যে ভূমিকাটা পালন করছে সে হচ্ছে ধরুন ফ্রন্ট লাইনটা একটা ভালো স্ম্যাশার, সে ম্যাশার ধরুন ক্লান্ত হয়ে গেছে, কোচ কী করবে, ও যেই ব্যাক লাইনে আসবে সার্ভিস করে দেবে, সঙ্গে সঙ্গে লিবারও নামিয়ে দেবে। তাহলে ওইখানে দুটো লাইন সে রিল্যাক্স পেলো, বাইরে একটু রেস্ট পেলো। আবার কোচ তাকে 2-4টে পয়েন্ট বুঝিয়ে দিল, তোমার এইটা ভুল হচ্ছে, এভাবে খেলবে, এই অ্যাডভান্টেজটা আছে। এবং প্লেয়াররা কেউ একটু রিল্যাক্সড হয়ে যায়, যারা মেন প্লেয়ার যাদের উপর অত্যধিক লোড পড়ে, এইটা অ্যাডভান্টেজ। আর প্লাস ডিফেন্সও আজকাল লিবারোর জন্যে অনেক উন্নত মানের ডিফেন্সও হয়। আমরা তো দেখেছি বড় বাংলা এখানে যে জুনিয়র টিমের চ্যাম্পিয়ন হলো দুবার বাংলা, সেখানে দুবারই কিন্তু বাংলা টিমের যে মেয়েদের লিবারো কিন্তু অসাধারণ খেলেছিল, ম্যান অফ দ্য ম্যাচ। আপনি দেখেছেন তো লিবারো কি অসম্ভব খেললো, যেখানে ম্যাচার আছে ভালো ভালো, সেখানে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ লিবারও হয়। এই যেরকম গতবার হলো বা তার আগেবার। এবং ওই মেয়েটি একটা বল যে কালেকশন করলো অসম্ভব, মানে ওইটাই হচ্ছে একটা লিবেরোর ফিটনেস এবং লিবেরোর প্রয়োজনীয়তা বুঝিয়ে দেয়। এবং আমরা যখন খেলতাম, আজকে তো ছেলেরা ড্রাইভ ফাইভ মারে না, আমরা একটা খেলাতে এমন গেছে তো 30-40টা ড্রাইভ আমরা মেরেছি, মানে গল্প কথা নয়, মেরেছি আমরা। এবং রীতিমতো ডিফেন্স আমরা করতাম, যে ডিফেন্সটা লোকে দেখতো যে হ্যাঁ ডিফেন্স রিসিভিং আমাদের খুব উন্নত মানের, এগুলো আমরা বেসিকটা আমাদের খুব উন্নত মানের ছিল। এখনও আমাদের প্রজন্মের যে খেলোয়াড় যদি মাঠে নামে, তাদের আজকেও আপনাকে রিসিভিংটা দেখতে হবে। আমি নাম বলে দিচ্ছি আপনার, এখন ধরুন নিশীথ চ্যাটার্জি, বিপিন বিহারী ঘোষ, বিপিন তো এখনও বর্তমানে খেলছে, আচ্ছা সুরজিৎ হাজরা এখন অ্যাডভোকেট প্র্যাকটিস করছে, তপন চক্রবর্তী, এই প্লেয়াররা মাঠে অশোক গড়াই, রিসিভিং এখনও তাদের দেখতে হবে। তাহলে এইটা কেন হয়েছে, মানে এরা একটা সিস্টেমেটিক প্র্যাকটিসে থাকার কারণেই এটা হয়েছে, ট্রেনিংটা সেইভাবেই এরা নিয়েছে করেছে। কোচ হিসেবে আপনি এখন পর্যন্ত মনের মতো কজনকে পেয়েছেন? আমার কোচিং কেরিয়ারে আমাদের মনের মতো আমাদের ক্লাবের যে প্লেয়ার সেইগুলো তো আমার আছেই ধরুন, তার সঙ্গে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দলের কোচিং করেছি, আমি বর্ধমান ডিস্ট্রিক্ট জেলা ভলিবল টিমের কোচিং করেছি। তো ওইগুলোতে সব উন্নত মানের যে প্লেয়াররা আমাদের সময়ে মানে আমার সময় ছিল আর কি। তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে খেলায় আমাদের একটা ঘটনা, আমরা ভুবনেশ্বরে নিয়ে গেছিলাম ঠিক। তো আমরা ঠিক জানতাম না, টায়ার্ড হয়ে নেমে গিয়ে যে হোস্টেলের ট্যাঙ্কের জল পান করে ফেলেছি, যে ডায়রিয়া হয়ে গেল। 14 জন মেম্বার ইনক্লুডিং ম্যানেজার, 12 জনের মধ্যে 10 জনের ডায়রিয়া, আর পরের দিন সেমিফাইনাল খেলা। তো সেই খেলাতে আমরা টিম কী করে নামাবো সেই চিন্তায় ছিলাম, মণিপুরের সঙ্গে খেলা ছিল। তো প্লেয়ারদের ওই যে অসম্ভব মানে জেদই তাকে শক্তি জুগিয়েছে যে আমাদের জিততে হবে। তো সেই খেলাটা আমাদের সুমন দা ম্যানেজার ছিলেন, ইউনিভার্সিটির ইংলিশের প্রফেসর। তো আমরা ওই খেলাটা একটা ঐতিহাসিক খেলা, যেটাতে আমরা জিতলাম। সেখানে আমাদের প্লেয়ার হিসেবে ডাবলু ছিল, আর মিলন বলে একটা ছিল, আচ্ছা মালাকার বলে একটা প্লেয়ার ছিল, এরকম ভালো ভালো প্লেয়ার সব ছিল। যাই হোক, সবার নাম এখন মনে পড়ছে না। আর বর্ধমান ডিস্ট্রিক্টের যে টিম আমরা পুরুলিয়ায় গিয়েছিলাম, সেটাও একটা ঐতিহাসিক খেলা, কারণ কি আমাদের সঙ্গে সেমিফাইনালে পড়েছিল হুগলির সঙ্গে। হুগলি তো খুব উন্নত টিম, এবং হুগলিতে আপনার প্রতিটা সব প্লেয়ার, আমার সঙ্গে বেঙ্গল খেলেছিল, সেও সেই টিমের মেম্বার ছিল। যেরকম ওদের তো ফ্যামিলি, কমল ঘোষের নাম শুনেছেন, নির্মলের নাম শুনেছেন, শ্যামল সিং, এরা সব বেঙ্গল খেলা প্লেয়ার। সমর বলে একটা ছেলে আমার সঙ্গে খেলেছে। তো ওরা 4 জন ওই টিমে, আপনি ভাবুন। আর আমাদের তখন টিমে ডাবলু আছে, ধর্মদাস আছে, সিদ্ধার্থ আছে, গৌরব আছে, আচ্ছা বামা বলে একটা ছেলে ছিল, সুবীর দাস, এই সুবীর ছিল, মিলে আমাদের নিপেন্দ্র ছেলে। তো আমাদের টিমও মানে চৌকস টিম, কিন্তু হুগলির তুলনায় অবশ্যই আমাদের লড়ে জিততে হবে, এরকম ব্যাপার। তো আমরা 3-2 জিতেছিলাম।
এবং সেখানে 14 অল পয়েন্ট ছিল। সেই সময়ে আমাদের ওই হুগলির একটি প্লেয়ার ইনজিওর হয়, ওই সমর ল্যান্ডিং করতে গিয়ে অ্যাঙ্কেল টুইস্ট হয়ে যায়। সেই সময়ে আমরা গেমটাকে সুযোগটা পেয়ে আমাদের যে প্লেয়ার ছিল বেঞ্চ থেকে চেঞ্জ করে ধর্মদাস বেতালকে নামিয়ে ধর্মদাস তখন পরপর পয়েন্টগুলো ফার্স্ট লাইনে নিয়ে আমাদের ওই গেমটা জেতা। এবং ওই খেলাটা এমনই উন্নত মানের হয়েছিল, হাওড়া ইউনিয়নে কোচ গ্যালারি থেকে নেমে এসে মাঠে এসে আমাদের সঙ্গে হ্যান্ডশেক করছে, ওয়েল প্লেড, দারুণ টিমকে হারিয়েছো, হ্যান ত্যান করে। তো এইরকম সব ইতিহাস আছে। এবার আপনি অনেক জায়গায় নিজে খেলেছেন, আবার প্রশিক্ষক হিসেবে বা টিম ম্যানেজার হিসেবে টিমকে অনেক জায়গায় নিয়ে গেছেন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মাঠে বা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন মাঠে, সেটা ইউনিভার্সিটি হোক বা আপনি জেলায়। কোন মাঠের মাঠ পরিবেশ সবথেকে ভালো লেগেছে? মানে মাঠের খেলার মাঠ, তার গ্রাউন্ড এবং দর্শক, কোনটা আপনার বেশ মনে দাগ কেটেছে? এই পুরুলিয়াতে যে স্টেডিয়ামে খেলাটা হয়েছিল স্টেট চ্যাম্পিয়নশিপ, সেটা তো স্টেডিয়ামের ভেতরে হয়েছিল, স্বাভাবিকভাবে অনেকটাই স্পেস। আর বিলাসপুরে ইউনিভার্সিটি খেলা হয়েছিল, সেটাও অনেকটা এরিয়া নিয়ে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট ভালো ছিল। আর আমি তখন কল্যাণী ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো গৌহাটিতে আমাদের টুর্নামেন্টটা হয়েছিল। সেই টুর্নামেন্টটাতে আমি খেলেছিলাম এবং ওই খেলাতে মেওয়ালাল ছিলেন চিফ গেস্ট। ফুটবলের মেওয়ালাল? হ্যাঁ, ফুটবলের মেওয়ালাল। তা আমরা ওখানেও 3-2 জিতলাম, গৌহাটি ইউনিভার্সিটিকে হারালাম। তো মেওয়ালালকে আমি ততটা চিনতাম না, তো উনি গ্যালারি থেকে নেমে এসছেন মাঠে, এসে আমার সঙ্গে হ্যান্ডশেক করলেন। তা আমি সেখানে ম্যান অফ দ্য ম্যাচ হলাম। হ্যান্ডশেক করেছে, আমিও সেরকমভাবে হ্যান্ডশেক করলাম সাধারণ মানুষ হিসেবে। পরে আমাকে একজন বলল, আপনি জানেন ইনি কে? মেওয়ালাল ইন্ডিয়া টিমের ফুটবলার। আমি বললাম না তো। বলছে মেওয়ালাল, নাম তো শুনেইছিলাম। আমি তো লজ্জায় পড়ে গেলাম একদম, যে ওনার সঙ্গে কীভাবে মিট করি। দিয়ে এবারে আমাদের খেলার পরে সবাই আমরা যাচ্ছি, উনি তখন ডায়াসে পাশ দিয়ে যাচ্ছি, তখন আমাদের ডাকলো আর কি। দিয়ে আমাদের কাছে বলটা নিল, দিয়ে দাঁড় করে দিল দূরে, আর একটা গাছের ডাল এরকম করে নেমেছিল। তো মেওয়ালাল ভলিবলটা নিয়ে ভলি করে আমাদের প্লেয়ারগুলো ওখানে দাঁড়াবো, হাতে গিয়ে বলটা পড়লো। আমি তো সুযোগ খুঁজছিলাম, সঙ্গে সঙ্গে এসে মেওয়ালালের পা ছুঁয়ে আশীর্বাদ নিলাম। বলো কিছু মনে করবে না, আমি বুঝতে পারিনি। বলছে নাই নাই কোই বাত নেই, হ্যাঁ দ্যাটস দ্য স্পিরিট। ঠিক এরকম সব ব্যাপার। এবং খেলার অ্যারেঞ্জমেন্ট ধরুন যে মাঠে আমরা যাই, টুর্নামেন্ট যখন করে সে মাঠগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের মাঠ না করলে প্লেয়াররা খেলে আনন্দ পাবে না, খাওয়া দাওয়া করে আনন্দ পাবে না, সব অ্যারেঞ্জমেন্ট ঠিকই করতে হয়। এখন যে ইনডোর স্টেডিয়ামগুলো থাকে, উপরটা ছাউনি দেওয়া ইনডোর স্টেডিয়াম, সেখানে যে গ্রাউন্ডে খেলা হয় সেটা কি মাঠে থাকে না? না, ওটা তো ধরুন ওই যে আর্টিফিশিয়াল ট্যারাফ্ল্যাক্স বলে একটা মেটেরিয়াল আছে। আচ্ছা। যেরকম আমি এনএস করার সময় স্যাপ গেমটা আমাদের নেতাজি ইনডোরে হয়েছিল, তখন আমাদের কিছুটা দায়িত্ব দিয়েছিল আর কি, যেহেতু আমরা শিক্ষার্থী। তো আমাদের ওখানে রেফারিং থেকে আরম্ভ করে মাঠ অ্যারেঞ্জমেন্ট থেকে আরম্ভ করে আমরা করেছিলাম। তো ট্যারাফ্ল্যাক্স এরকম একটা রাবার টাইপের মেটেল আছে, সেটা হচ্ছে ওই 5 ফুট বাই ধরুন 20 ফুট, সেগুলো সব যেরকম তলায় সেলো টেপ দিয়ে মাঠটাকে তৈরি করা হয় আর কি। তো ওই মাঠে খেলাতে কী হয়, অনেকটা ভালো জাম্প হয়, তাহলে চোট লাগার চান্স থাকে না। মাটির যে গ্রাউন্ড, হ্যাঁ, আর ওই যে কৃত্রিম যেটা, এই দুটোর মধ্যে তফাৎ হয়? হ্যাঁ, 100% তফাৎ আছে। মানে আপনি এখানে যেমন খেলে দেখবেন প্লেয়াররা গড়িয়ে চলে যাচ্ছে, কিছু হচ্ছে না। আমরা কাঁচা মাঠে যদি ওসব কাদা মাঠে জাম্পও কমে যাবে, এর রিটার্নটা ভালো, গ্রিপটা ভালো হয়, স্লিপ খাওয়ার চান্স নেই। এই যে একটা প্লেয়ার এসে যাবে, জুতোটা দিয়ে যে প্রেসার দেবে, ওপরে উঠছে, ওইখানে অবশ্যই জাম্প ভালো হয়। প্লাস কোনো চিন্তা থাকে না কোথায় পড়ছি, বডি ফেলার জন্য চিন্তা থাকে না এখানে। তো আমরা শেষের দিকে চলে এসেছি। একজন প্রশিক্ষক হিসেবে, একজন পোস্ট লেভার হিসেবে, আগামী দিনের যারা ভলিবল খেলার তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? দেখুন, 2-3টে ব্যাপার তো এখন খুবই ভাবাচ্ছে আমাকে আর কি। আমি ব্যক্তিগতভাবে খুবই শকড। ভাবাচ্ছে মানে এখন ছেলেরা প্র্যাকটিস করে না। মানে আমাদের এইখানকার ছেলেদের যে নেচারটা, আমরা এনআইএস ট্রেনিংয়ের সময় আমাদের শেখানো হয়েছিল
একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার হতে গেলে 3 সেশন প্র্যাকটিস হয়। তা আমরা ওখানে গিয়ে শিখলাম এটা। আমরা এখানে 2 সেশন করতাম, বাড়িতে নিজেরা প্র্যাকটিস করতাম, সেটা তো কেউ রেকর্ডেড নয়। কিন্তু এরা সায়েন্টিফিক্যালি 3 সেশন প্র্যাকটিস একটা প্লেয়ারকে দেয়। বর্তমানে কিন্তু যারা প্লেয়ার, আমার একটাই কথা, যারা খেলোয়াড় হতে চায় তাদের অবশ্যই 2 সেশন প্র্যাকটিস চাই। প্র্যাকটিসে ফাঁকি দিলে হবে না। 2 সেশন প্র্যাকটিস না করলে সে কখনোই প্রতিষ্ঠিত প্লেয়ার হতে পারবে না। তাকে সকালে ফিজিক্যাল করতেই হবে, না হলে তার ফিটনেস আসবে না। আর ফিটনেস না হলে ভলিবলে খেলতে পারবে না। কারণ এখন তো বেস্ট অফ 5 যদি ম্যাচ হয় আর 5টাই সেট যদি খেলতে হয়, তো শারীরিক সক্ষমতা না থাকলে সে ভালো খেলে, কিন্তু সক্ষমতার অভাবে আর পারবে না শেষের দিকে। জাম্প কমে যাবে শেষের দিকে। হ্যাঁ, অবশ্যই। এবার সেই জায়গাতে আমি বলবো, যারা খেলোয়াড় হতে চায় পড়াশোনা অবশ্যই করতে হবে, ফার্স্ট প্রায়োরিটি পড়াশোনা, তার সঙ্গে খেলাধুলা। আমরা যেরকম খেলাধুলা করেছি, পড়াশোনা করেছি, তো আমরা দুবেলা প্র্যাকটিস করতাম, ভোর 4টের সময় উঠতাম। এমন যখন প্রাইভেট ছিল না সেই সময় আমরা 9টার সময় বাড়ি গেছি, প্রাইভেট থাকলে 7টার সময় বাড়ি যেতাম। তো এইটা খুব প্রয়োজনীয় যারা খেলবে। আর সেকেন্ড যেটা প্রয়োজনীয় হচ্ছে যে এখন তো মোবাইল ফোনের খুব সমস্যা না, মোবাইল ফোনটাকে এই প্লেয়ারদের কাছে পৌঁছে দিয়ে খুব একটা মুশকিল করে দিয়েছে। কারণ মোবাইল ফোনটা, আপনারা তো পড়েছেন পেপারে, আপনারাই লেখেন, কানের একটা ক্ষতি করছে, ব্রেনের ক্ষতি করছে, প্লাস তার কনসেন্ট্রেশনটা যে কোনো কাজে হারিয়ে যাচ্ছে, অন্যমনস্ক হয়ে যাচ্ছে, ব্রেন লেভেলটা 100% দিতেই পারছে না। কারণ তার একটা দিক হচ্ছে মোবাইল ফোনের দিকে। তো তাহলে ওই মোবাইল ফোনটাকে থাকে, খেলার মাঠে আমি দেখেছি লাগিয়ে হেডফোন চলে যাচ্ছে। আমি কিন্তু অ্যালাউ করি না। আমি ওই জন্যে টিম নিয়ে গেছিলাম একবার। আমি যখন প্লেয়ারদের দেখেছি ডিসিপ্লিন গণ্ডগোল আছে, আমি সোজা ডিস্ট্রিক্টকে বলে দিলাম, এই টিম আমার প্লেয়াররা নিয়ে যাবো, আমাকে আর কোচ করো। কারণ কি, আমরা যে আবহাওয়ার মধ্যে বড় হয়েছি শুধু বলে নয়, একটা কোচকে রেসপেক্ট করতে হবে, ম্যানেজারকে রেসপেক্ট করতে হবে, বড় লোক বড় প্লেয়ারদের রেসপেক্ট করতে হবে। তুমি মাঠের মধ্যে যা ইচ্ছা করবে, এটা হয় না। এই আমরা বকুল আমার ডিস্ট্রিক্ট টিমের ক্যাপ্টেন ছিল, পুরুলিয়া যেটা বললাম, ওখানে শোভন আছে, বকুল আছে, ডাবলু আছে, কত বড় বড় প্লেয়ার আছে, ধর্মদাস আছে। প্রত্যেকে ডিসিপ্লিন মেনটেন করে ছিল। বকুল তো খুব ভালো খেলতো। বকুলের খেলার নিয়ে যদি দু কথা বলেন। বকুল মানে কি বলবো, আনপ্রেডিক্টেবল প্লেয়ার। ম্যাচ করতে উঠলে কোথায় মারবে ব্লকার আপনার ডিফেন্ডাররা আইডিয়া করতে পারে। অসম্ভব জাম্প করতো, ছিমছাম বডি, এবং দায়িত্ব নিয়ে খেলতো আর কি। তো ফিনিশ ছিল খেলায়। একজন স্ম্যাশার হিসেবে বলার কোনো ব্যাপার। আমরা ভলিবলের এনএস কোচ এবং প্রাক্তন খেলোয়াড় মনোহর শর্মার কাছ থেকে আমরা শুনলাম আমাদের বর্ধমানের পুরনো দিনের বা সদ্য কিছুদিন আগের ভলিবল খেলোয়াড়দের সম্বন্ধে, এবং উনি আমাদেরকে এই যে সময় দিলেন আমাদের স্টুডিওতে এসে আলোচনায় অংশগ্রহণ করলেন, তার জন্য ওনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। ঠিক আছে।